আসসালামু আলাইকুম। তাজমহল গল্পের তৃতীয় অংশ। তিনজনের ফেসিয়াল হেয়ার স্পা করতে অনেকটা সময় কেটে গেছে। জোহরের আজান পড়েছে। তাসনুভা ঘড়িতে সময় দেখে নিল। 2টা বাজবে। আর কিছুক্ষণ পর তৌসিফ ফোন করে বলল আর কিছুক্ষণ অপেক্ষা করতে, তারা আসছে। তাসনুভা রাগ দেখিয়ে বলল, আমাদের খিদে পেয়েছে, আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি। তোমাদের জন্য বসে থাকতে পারবো না। তৌসিফ বলল, তাহলে একা একা বাড়ি যা, আমরা আর আসবো না। তাসনুভাকে খেপিয়ে দিয়ে সে ফোন রেখে দিল। অবশ্য তার কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়েছে আর 10 মিনিট অপেক্ষা করতে। কথা নড়চড় হয়নি। 10 মিনিটের মাথায় হাজির হয়েছে গাড়ি। তাসনুভা আর তিতলির পেছন পেছন সায়না এসে গাড়িতে বসলো। তৌসিফ বলল, কারো কোনো পরিবর্তন তো দেখছি না, চেহারা আগের মতোই আছে। তাসনুভা বলল, ফেসিয়াল করালে চেহারা পাল্টায়? বোকার মতো কথা বলো। রেস্টুরেন্টে চলো, ভাত খাবো। তিতলি উচ্ছ্বাসিত হয়ে বলল, দম বিরিয়ানি আর কালাভুনা। তৌসিফ রেস্টুরেন্টের নাম জানতে চাইল। গ্রিন শ্যাডো নাকি লেমন গ্রাস? তিতলি বলার আগে তাসনুভা বলল, গ্রিন। তৌসিফ মাথা হেলিয়ে বলল, ওকে। সায়না চুপচাপ বসে আছে। জানালা দিয়ে বাইরে দেখছে সে। তৌসিফ বলল, সায়নার ইচ্ছে শুনি। সায়না মুখ খুলতে চাইছে না। সে এমন কিছু মানুষের সাথে কথা বলতে চায় না যাদের সামনে তার জীবও অস্বস্তি আর এক প্রকার জড়তায় গুটিয়ে থাকে। তারপরও প্রশ্নের উত্তরে বলল, বাড়ি যাব, কিছু খেতে ইচ্ছে করছে না। তাসনুভা বলল, আসার সময় বলেছিলাম রেস্টুরেন্টে খাবো, এখন এত বাহানা দেয়ার মানে কি? সায়না চুপ করে রইল। তাসনুভা সবসময় মেজাজ দেখিয়ে কথা বলে, যেটা সায়নার একদম পছন্দ না। গ্রিন শ্যাডো রেস্টুরেন্টের সামনে এসে থামলো গাড়ি। তারা সবাই ভেতরে ঢুকে পড়ল। খাবার অর্ডার করলো তৌসিফ। হায়দ্রাবাদি চিকেন, দম বিরিয়ানি, কালাভুনা, স্পাইসি চিংড়ি ফ্রাই, ভেজিটেবল সালাদ, রায়তা, আরও কিছু ডেজার্ট। সায়নার বিরিয়ানি আর কালা ভুনাটা ভালো লেগেছে। তাজদার সিদ্দিকী আর তৌসিফ অন্য টেবিলে বসেছিল বলে তার খেতে অসুবিধা হয়নি, নইলে অস্বস্তিতে সে খেতে পারত না। তাজদার সিদ্দিকীর কণ্ঠস্বর কানে এলেও তার দম বন্ধ লাগছিল। সেখানে সামনাসামনি বসে খাওয়া অসম্ভব ছিল এক প্রকার। যদিও সে যেখানে বসেছে সেখান থেকে তাজদার সিদ্দিকীকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তাজদার সিদ্দিকীও তাকে দেখতে পাচ্ছিল, তাই সায়না ওড়না মুখের একপাশে একটু বেশি টেনে রেখেছিল। এমন বিপজ্জনক পরিস্থিতিতে সে কখনো পড়েনি। তৌসিফ আর তাজদার সিদ্দিকী কিছু একটা বলে বলে হেসে উঠছিল মাঝে মধ্যে। সায়নার মনে হলো তাকে নিয়ে হাসাহাসি করছে, হয়তো ইনবক্সের মেসেজগুলো পড়েছে। আবারও হাত পা ঘামতে শুরু করলো তার। খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে এলো। তাসনুভা তিতলি তৌসিফের পাশাপাশি হাঁটছে। সায়না তাদের সাথে তাল মেলাতে না পেরে একটু পিছিয়ে পড়েছে। হঠাৎ পেছনে ফিরে তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই সে লম্বা লম্বা পায়ে হেঁটে তৌসিফদের সামনে চলে এলো। একটু দ্রুত হাঁটতে লাগলো। তৌসিফ গাড়ির কাছাকাছি এসে সেলফি নিচ্ছে। তিতলি আর তাসনুভা নানান অঙ্গভঙ্গি করে সেলফি তুলছে। সায়নাও এমন ছবি তুলতে ওস্তাদ, কিন্তু আজ এই মুহূর্তে অসম্ভব। তবুও তাকে ডেকে নিল তৌসিফ। সায়না সবার পিছনে দাঁড়ালো। তৌসিফ সেলফি ক্যামেরায় ক্লিক করবে ঠিক তখনই সায়নার মনে হলো তার পেছনে আবারও কেউ এসে দাঁড়িয়েছে। সে মুখের কাজটাই ওড়না ধরে ঘাড় ঘুরিয়ে চোখ তুলে তাকালো তাজদার সিদ্দিকীর দিকে। সাথে সাথে তৌসিফ ক্লিক করলো। ছবিতে উঠেছে সায়না তাজদার সিদ্দিকীর দিকে তাকিয়ে আছে, আর তাজদার সিদ্দিকী চোখ দুটো তার দিকে নামিয়ে
শটান দাঁড়িয়ে আছে। তৌসিফ বলল, বেস্ট ক্যান্ডিড। বাড়ি ফিরে শায়না ব্যাগ ওড়না ছেড়ে বিছানায় শুয়ে পড়ল হাত পা মেলে। উপরে ফ্যানটা ভন ভন করে চলছে। অনেকক্ষণ বেহুশের মতো শুয়ে থাকলো সে। শাহিদা এসে তার নড়চড় না দেখে বলল, আল্লাহ, এই মেয়ে কেমনে প্লেনে চড়ে বিদেশ যাবে, শহর ঘুরে এসে বেহুশ হয়ে পড়ে আছে। শায়না মায়ের কথা চুপচাপ শুনল, তারপর এক লাফে উঠে সোজা পুকুরে চলে গেল। মাঝে মধ্যে সে পুকুরে গোসল করে। সাবানদানি আর ফ্যাটাজাল নিয়ে সে পুকুরে চলে গেল। ঘাটে ঘাটে সাবানদানি রেখে ঝাঁপ দিল পুকুরে। মাথা ডুবিয়ে রেখে পানির উপরে উঠতেই পুকুরের উত্তরে বড় ঘাটে দেখলো বড় আম্মু দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে নিয়ে। ছোটবেলায় ওই ঘাটে বড় আম্মুরা গোসল করত, কাপড় চোপড় ধুতো। তাদের তখন নলকূপ ছিল। বড় আম্মু তবুও সেখানে গোসল করতেন না। তিনি পুকুরে গোসল করতেন, ঘাটে বসে বসে কাপড় ধুতেন। আর এই ঘাটে আম্মুরা গোসল করত, কাপড় ধুতো। সবাই কাজ করতে করতে গল্প গুজব করত। তাদের পুকুরে গোসল করা বন্ধ হয়েছে ডিপ বসানোর পর। তখন তাদের অপেক্ষা করতে হতো কখন ঘাট থেকে ছেলেরা সরবে আর তারা মেয়েরা গোসল করবে। তাকে দেখে বড় আম্মু অপ্রস্তুত হাসলেন। হাতে সাবানদানি, কাঁধে তোয়ালে, চোখের ইশারায় কিছু যেন বলতে চাইলেন। সাথে সাথে পুকুর থেকে ডুব দিয়ে উঠল তাজদার সিদ্দিকী। শায়না চোখ বড় বড় করে তাকালো। তাজদার সিদ্দিকী মায়ের চোখ অনুসরণ করে এদিকে তাকাবে মনে হতেই সে টুপ করে ডুব দিল। তাজদার সিদ্দিকী চোখ সরিয়ে নিয়ে মাকে জিজ্ঞেস করলো, কে ওটা? সাঞ্জু বোধ হয়। শায়না অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসে রইল পানির নিচে। তাজদার সিদ্দিকী মুখ থেকে পানি সরিয়ে ঘাটে উঠে এলো। ঘাট পরিষ্কার করে নিচের ঘাটে বসে উপরের ঘাটে নিজের শার্টটা বিছিয়ে সাবান ঘষতে লাগলো। সাবানটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘষবে সে। শায়না ডুব দিয়ে উঠল, আর পারছিল না, শুধু নাকটা পানির ওপরে তুলল নিঃশ্বাস ফেলার জন্য। বড় আম্মু তাকে নাক তুলে গা ডুবিয়ে বসে থাকতে দেখে ফিক করে হেসে ফেললেন। শায়না আবারও ডুব দিল। রাগে ক্ষোভে কাঁদতে ইচ্ছে করছে তার। রওশন আরাকে হাসতে দেখে তাজদার সিদ্দিকী কপাল কুঁচকে তাকালো। রওশন আরা বললেন, শার্টটা তিতলি ধুয়ে দেবে, তুমি গোসল করে উঠে যাও। হঠাৎ করে পুকুরের পানি গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে, সমস্যা নেই বলেই আবারও সাবান ঘষতে লাগলো। শায়না ফাঁকফোকর খুঁজছে পুকুর থেকে উঠে পালানোর জন্য। তখনই শাহিদা বেগম এলো। চুল পার্লার থেকে ধুয়ে এসে পুকুরে ডুব মেরে বসে আছিস বেকুব মেয়ে, কোথায় রে তুই? শায়না গেল ফেঁসে। শাহিদা বেগম তখনই তাজদার সিদ্দিকীকে দেখলো ওই ঘাটে। সে হঠাৎ পুকুরে কেন? তিনি শুকনো ঢোক গিললেন। মেয়েটা তো এখন রেগে যাবে। শায়না ডুব দিয়ে উঠল, চোখ লাল হয়ে গেছে পানিতে ডুবে থাকায়। নাকের ডগা কাঁপছে লজ্জায় অপমানে। তিনি ওড়নাটা ছুঁড়ে দিলেন। শায়না গায়ে ওড়নাটা জড়িয়ে নিতে লাগলো রাগে ফোঁস করতে করতে। তাজদার সিদ্দিকী একবার ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে চুপচাপ সাবান ঘষতে লাগলো। শাহিদা বেগম বলল, চোখ সরিয়ে নিয়েছে, উঠে যা। শায়না হনহনিয়ে পুকুর থেকে উঠে গেল। অসম্ভব রকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাওয়ার পর নিজের ওপর রাগে দুঃখে যে কান্না আসে, শায়না ওভাবে কাঁদতে লাগলো ভেজা কাপড়ে দাঁড়িয়ে। শাহিদা বেগম সান্ত্বনা দিয়ে বললেন, তোকে দেখে নাই তো, আমি কি জানতাম নাকি ওখানে ছেলেটা থাকবে? সে তো পুকুরে গোসল করে না। শায়না তবুও থামল না। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোমার জন্য বুঝে গেছে। তুমি আমাকে লজ্জায় ফেলে দিয়েছ। তোমাকে কে যেতে বলেছে ওখানে? মা আর কোনো জবাব দিলেন না। সরে যেতেই দাদিমা এসে বললেন, ভাগ্যিস রায়হানের মা ছিল, নইলে
শায়না দাদিমার দিকে তাকালো, বলল, নইলে কি আর কি, ডুব দিয়ে তোর কাছে চলে আসতো, তারপর তোকে তুলে নিয়ে যেত, দোষ হতো গুই সাপের। শায়না জোরে একটা চিৎকার দিল, বুড়ি! বিয়ের জমজমাট আয়োজন চলছে দুই বাড়িতেই। কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। শায়নার অবস্থা হয়েছে তেমন, ঘুমে ঘুমে দিন কাটছে তার। শাহিদা বেগম তাকে দুধ, ডিম আর ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন একটু স্বাস্থ্য হওয়ার জন্য। বিয়ের দিন শুকনা দেখালে মানুষ বলবে ওটা কেমন বউ, মা বাপে বোধহয় খাওয়াতে পারে না। এখন একটু স্বাস্থ্য এসেছে, দেখতে সুন্দর লাগছে। ভিটামিন ক্যালসিয়াম খেয়ে ঘুমের জন্য শায়না মাথা তুলতে পারছে না। শপিং করার কথা ছিল পার্লারে, যেদিন গিয়েছিল সেদিন রাতে। শায়নার এত জ্বর হয়েছিল সেদিন। রওশন আরা তার জ্বর দেখে পরে সিদ্ধান্ত নিলেন বিয়ের কয়েকদিন আগে শপিং হবে, এত তাড়াহুড়ার দরকার নেই। শাহিদা বেগম বলে দিয়েছিলেন শায়না না থাকলেও সমস্যা নেই। রওশন আরা তবুও রাজি হলেন না। পরে তার কিছু অপছন্দ হলে মনোমালিন্য হতে পারে। বিয়ে নিয়ে মেয়েদের অনেক শখ থাকে। শায়না তার আইডি হারিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছে। রওশন শাওনকে বলতে সে ঝাড়ি মেরে বলল, একটা আইডি গেলে 10টা খোল, তোকে কে মানা করেছে? শায়নার দুঃখ কেউ বুঝল না। ওই বাড়ির ছেলেগুলো চিরকাল নিজেদের মর্জি অন্যদের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। তাজদার সিদ্দিকীর আচরণ তার কাছে স্বেচ্ছাচারিতা মনে হয়েছে। তার আইডি কন্ট্রোলে নিয়ে নিজেকে হনু মনে করছে সে। শায়না এখনো মাফ করবে না শায়না কখনো মাফ করবে না এসবের জন্য। কাল শপিং করতে যাবে, রওশনারা এসে জানিয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে অনেক। শায়না সিন করেনি, ফেক আইডিতে লগ ইন করলো সে। নিউজফিডে তার আগের আইডির একটা পুরনো পোস্ট ভাসছে। তখন সে সবে ফেসবুক আইডি খুলেছিল। সেই পোস্টের নিচে তিতলি একটা চোখ উল্টানো ইমোজি দিয়ে কমেন্ট করেছে। সেই কমেন্টে হাহা রিয়াক্ট দিয়েছে তৌসিফ, তাসনুভা, তাসমিন আর তাদের অন্যান্য কাজিনরা। শায়নার করা পোস্টটা ছিল এরকম, ভাবতেও লজ্জা করে, একদিন আমিও বলবো ছাড়ো, তরকারি পুড়ে যাচ্ছে। শায়না লজ্জায় অপমানে শক্ত হয়ে বসে রইল। তার এই পোস্ট নিয়ে হাসি তামাশা করছে সবাই। রাতে সে মেসেঞ্জারে ঢুকলো লগ ইন করে। সেখানে তার গালিটা সিন করেছে তাজদার সিদ্দিকী। কোনো রিপ্লাই করেনি। শায়নার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। রিপ্লাই করে গালি দিলেও এত অপমান লাগতো না। শপিং করার জন্য রায়হানের বউ ঝিমলি, তাসনুভা আর কনেপক্ষ থেকে সাবরিন, শায়না গিয়েছে। ছেলেদের মধ্যে তৌসিফ ছিল আর কনেপক্ষ থেকে শায়নার মেজো ভাই আনিস। শহরের নামকরা শপিং মলে এসেছে তারা। দোকানটা তাদের পরিচিত, নিজেদের মানুষ, সব ঠিকঠাক চলছিল। সবাই মিলে বিয়ের শাড়ি, অলিমার জন্য লেহেঙ্গা, বিয়ের সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি দেখছিল। কিন্তু তাসনুভার সাথে সাবরিনের কথা কাটাকাটি লেগে গেল শাড়ি লেহেঙ্গা চুজ করার সময়। কেউ তাদের থামাতে পারল না। শেষমেশ আনিস রেগে যেতেই সাবরিন তাসনুভাকে বলল, আমি এতক্ষণ কোনো কথা বলেছি? সব তো তুমি বলছিলে। এবার আমাদের কিছু বলতে দাও, আমরা এসেছি কেন কিছু বলতে না পারলে? তাসনুভা বলল, তোমাদের পছন্দ কেমন হবে জানি আমরা। আমাদের বউয়ের শাড়ি আমরাই পছন্দ করব, তোমাদের চয়েসে শাড়ি কিনবো না আমরা। সাবরিন অবাক হয়ে বলল, তো
আমরা এসেছি কেন? আমাদের না আনলেই পারতে। সায়নাকেও এনেছো বিয়ের সায়নাকেও এনেছো বসিয়ে রাখার জন্য? তাসনুভা ঠান্ডা গলায় বলল, না আনলে খারাপ দেখাতো তাই এনেছি। তোমার কথাই চলবে ও? তাসনুভা তেড়ার জবাব দিল, অফকোর্স আমার কথাই চলবে। ফাংশনে অনেক ক্লাসি লোকজন আসবে, তারা তোমাদের পছন্দ দেখলে নাক সিটকাবে। আমরা আনক্লাসি বলতে চাইছো? তোমাদের ক্লাস তো আমাদের জানা। সাবরিন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলল, কি বললে? তোমার সাহস কি করে হয় এভাবে কথা বলার? এত ক্লাসি হয়ে আমাদের বাড়ির মেয়ের দিকে নজর দিলে কেন? তৌসিফ তাসনুভাকে ধমক দিল, টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুভা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ওহ, আমাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে নিজেদের ক্লাসি দাবি করছো? কোথা থেকে উঠে এসেছো তোমরা, আমরা কি জানি না? ভাইয়া নিজেই আমাকে পাঠিয়েছে আমার চয়েসে কেনার জন্য, আর বারণ করেছে তোমাদের চয়েসে না কিনতে, কারণ তোমাদের ভালো করে চেনে ও। সাবরিন সায়নার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই কিছু বলবি না? সায়না আপার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কথা কি কিছু ভুল বলেছে? ওরা কেমন সেটা তুমি, আমি আর বড় আপা ছাড়া ভালো কে জানে? ওরা আমাদের কেমন চোখে দেখে তোমরা জানো না? ওরা এতগুলো আমাদের মানুষ মনে করেছে, এটাই তো বেশি। তাসনুভা আর তৌসিফ তার কথা শুনছে অবাক হয়ে। সাবরিন বলল, তুই এসেছিস কেন তাহলে? তোর কোনো পছন্দ অপছন্দ নেই? সায়না এক কথায় থামিয়ে দিল সবাইকে। নিশান পরানোর নামে আকদ পরিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলে আমার পছন্দ অপছন্দের কথা? অপছন্দের মানুষকে কবুল বলেছি, অপছন্দের শাড়ি পরতে আর আপত্তি নেই বলেই সে মাথায় ঘোমটা পরিয়ে রাখা শাড়িটা রেখে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলো তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে আছে কাচের দরজার পাশে। এই রাগী রাগী অহংকারী দাম্ভিক চেহারাটা সায়নার ভীষণ অপছন্দের। তার কত ঘৃণা লাগে সে কাউকে বলে বোঝাতে পারবে না। হয় না এমন যে কারো চেহারা দেখলে তার করা সমস্ত অপমানের কথা মনে পড়ে? তাজদার সিদ্দিকীর বেলায়ও ঠিক তেমন। সায়নার এখনো স্পষ্ট মনে আছে, সে নাজিমুদ্দিন চাচা যখন সবেমাত্র আমেরিকায় গিয়ে বসবাস করা শুরু করলো, তখন পুরো বাড়িতে যতগুলো ছেলেমেয়ে আছে সবার জন্য পোশাক দিয়েছিল ঈদের সময়। তাই তাজদার সিদ্দিকী তার ভাইদের জন্য পাঠিয়েছিল ছেঁড়া এই তাজদার সিদ্দিকী তার ভাইদের জন্য পাঠিয়েছিল ছেঁড়া পুরনো জার্সি। তার আপাদের কোনো পোশাকই দেয়নি ফুরিয়ে গিয়েছে বলে। দাদিমা উঠোন ঝাড়ু দিতে দিতে চেঁচামেচি জুড়ে দিয়েছিল এই বলে যে তার ছোট ছোট নাতনিদের কেন এভাবে অবহেলা করলো, কেন কারো হাতে দুটো কাপড় উঠল না, সবাইকে দিতে পারলে তাদের কেন নয়? মা বারণ করলেও শুনছিল না। সেই সব শুনে বড় দাদু তার জন্য একটা ফ্রক নিয়ে এসেছিল মাগরিবের পর। ফ্রকটা তাসনুভার, তার গায়ে ছোট হয়ে গিয়েছিল বলে আর পরেনি। ওটা নিয়ে কোনো মতে সান্ত্বনা দিয়েছিল দাদিমাকে। অবশ্য ওই ফ্রকটা মা তাকে পরায়নি, পরালেও সায়না পরতো না। ছোট থেকেই সে এমন, কেউ তার সাথে ভালো ব্যবহার করলে সে চিরকাল মনে রেখে দেবে, খারাপ ব্যবহার করলে তা মনে রেখে দেবে। কিন্তু তার পরিবার? এই দিনগুলোর কথা কিভাবে ভুলে গিয়েছে সবাই। করার আত্মীয়তা করার সুবাদে দুটো মিছে কথা বললেই বুঝি তারা ভালো মানুষ হয়ে গেল? সে মরে যাবে, কিন্তু জীবনেও সজ্ঞানে এদের ক্ষমা করবে না মন থেকে, তার নিজের পরিবারকেও না। তাজদার সিদ্দিকীর
পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে। বেরিয়ে যেতে যেতে শুনল তাজদার সিদ্দিকী কাটখাট গলায় বলছে, অল অফ ইউ গো হোম এক্সেপ্ট সাইনাথ মমতাজ। সাইনা তবুও থামল না। সে বেরিয়ে এলো শপিং মল থেকে। তাজদার সিদ্দিকীর সাথে একা একা শপিং করার কোনো ইচ্ছা নেই তার। মাথাটা অসম্ভব রকম যন্ত্রণা করছে। সাইনার পেছন পেছন তৌসিফ বেরিয়ে এলো তাসনুভাকে নিয়ে। তাসনুভাকে গাড়িতে বসিয়ে এসে সাইনাকে বলল, এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না। ভাই কি বলে দেখো একবার। সাইনা বলল, আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না ভাইয়া, মাথা ব্যথা করছে, এভাবে শপিং করা সম্ভব না। আমাকে ছেড়ে দেন, আপনাদের পছন্দ মতো কিনে ফেলেন, আমার কোনো পছন্দ অপছন্দ নেই। তৌসিফ তাকে রাজি করাতে পারল না। সাবরিনও বেরিয়ে এলো তার স্বামী ইমতিয়াজের সাথে ফোনে কথা বলতে বলতে। সে ঠিক করেছে আলাদা গাড়িতে করে চলে যাবে তারা, কারণ ওই গাড়িতে করে আর যাওয়া সম্ভব না, অন্তত সে যাবে না। ইমতিয়াজ সব শুনে তাকে বকছে কেন, সে তর্কে জড়ালো ওই বাড়ির মেয়ের সাথে। তৌসিফ তাকে দেখে এগিয়ে এসে বলল, সাবরিন, সাইনাকে রেখে যাও, ঘটনাটা বেশি দূর না যাক, বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটবে এভাবে শপিং না করে বাড়ি ফিরলে। এমন সময় ঝামেলা হলে ব্যাপারটা খারাপ দেখাবে। সাবরিন মলিন চেহারায় বলল, আমি তো কিছু বলিনি ওকে, সে নিজেই থাকতে চাইছে না। আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নেন, সায়না তো বলছে ওর কোনো পছন্দ অপছন্দ নেই। তৌসিফ গাড়িতে বসা তাসনুভার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। সব নষ্টের মূল এই মেয়ে। সে বড় ভাবি ঝিমলির দিকে তাকিয়ে বলল, বড় ভাই কি বলছে? ঝিমলি রায়হানকে সবটা খুলে বলেছে ফোনে। রায়হান সব শুনে বলল, সায়না তার তাজদারকে একা ছেড়ে দিতে, ওদের শপিং ওরা করুক, আর কাউকে দরকার নেই। সে যেন তাসনুভাকে নিয়ে চলে আসে, তাদের শপিং তারা পরিবারের সদস্যরা একসাথে করবে। শপিং মল থেকে আনিস বেরিয়ে এলো, পেছন পেছন তাজদার। তাদের মধ্যে কি কথাবার্তা হলো কে জানে। আনিস এগিয়ে এসে সাবরিনকে বলল, গাড়িতে গিয়ে বস। সাবরিন অবাক চোখে তাকিয়ে বলল, ওই গাড়িতে? বড় ভাই বলছে অন্য গাড়িতে করে চলে যেতে। আনিস শক্ত কণ্ঠে বলল, পেছনের সিটে গিয়ে বস, বাড়তি কথা বলিস না। সাবরিনের মন খারাপ করে চলে গেল। পেছন পেছন সায়নাও চলে যাচ্ছিল। আনিস কপাল কুঁচকে বলল, তুই কোথায় যাচ্ছিস? সায়না থেমে গেল, ভাইয়ের দিকে ফিরে বলল, বাড়ি যাব। তুই থাক এখানে, কেনাকাটা করে তারপর বাড়ি যাবি। সায়না মৃদু স্বরে বলল, আমার মাথা ব্যথা করছে, খাওয়া দাওয়া করলে ভালো লাগবে। চা খাবি? সায়নার সাথে সাথে বলল, না লাগবে না, তুমিও বাড়িতে চলে যাবে? আমি ওদের একা ছাড়তে পারবো না। বাড়িতে গিয়ে কি হয় জানি না, ইতোমধ্যে সবার কানে পৌঁছে গেছে সবটা। তুই থাক, শপিং করে চলে আয়, আমরা যাচ্ছি। ভাইয়ের মুখের উপর কথা বলতে না পারাটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার। সে মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। সাবরিন যাওয়ার সময় বলল, আমি যাচ্ছি, তুই সাবধানে থাকিস। সায়না বলল, বাড়িতে গিয়ে আবার ঝামেলা বাঁধিও না, আমার ভালো লাগে না এসব। সাবরিন তাকে আশ্বাস দিয়ে বলল, আমি কিছু বলবো না কাউকে। সবাই চলে যেতেই সায়না একা একা দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী তার পাশ কাটিয়ে গেল, একদম গা ঘেঁষে হাঁটে, অসহ্য। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী গলা খাকারি দিল কিছু দূর গিয়ে। সায়না ইঙ্গিত বুঝে চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলো। তাজদার একটা ক্যাফেতে ঢুকে চা নাস্তার অর্ডার দিয়ে পকেট থেকে ফোন বের করে বসলো। সায়না সামনে বসা, তার একটা
অসহ্যকর ব্যামো আছে। কারোর সামনে বসলে মনে নানান রকম অস্বস্তি কাজ করে, পেটের ভেতর গুড়গুড় করতে থাকে। তাজদার সিদ্দিকী যদিও ফোন নিয়ে ব্যস্ত, তবুও তার কেমন একটা লাগছে। এভাবে সামনাসামনি বসা যায় নাকি? ফোন থেকে মনোযোগ সরিয়ে তাজদার হঠাৎই তার দিকে তাকালো। শায়না সেটা বুঝে ফেলল না তাকিয়েও। সে অন্যদিকে তাকিয়ে রইল ইচ্ছে করে। টেবিলের নিচে থাকা পায়ের তলা ঘামছে। কিছুক্ষণ পর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস, মিটবল পাস্তা মিটবক্স পাস্তা, চিজকেক, ব্রাউনি, পেস্ট্রি চলে এলো। এত খাবার তার দ্বারা খাওয়া সম্ভব না জেনেও অর্ডার করেছে ইচ্ছে করে। ভাবল ভালো করেই জানে এভাবে খেতে সে লজ্জা পাবে। নিজে চিজকেক নিয়ে নাড়াচাড়া করছে আর তার দিকে এক একটা ঠেলে দিচ্ছে। শায়না মনে মনে ঠিক করল সে মোটেও লজ্জা পাবে না, সংকোচ করবে না, বুঝতে দেবে না সে তার অস্বস্তি হচ্ছে। অনেকটা সময় নিয়ে সে মোটামুটি খেলো সবকিছু থেকে। শেষ চা কফি এলো। শায়নার জন্য দুধ চা, তাজদারের জন্য কোল্ড কফি। শায়না সব কিছু ফেলে আগে চায়ের কাপ টেনে নিয়ে গরম চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দিল। সামনে যে একটা মানুষ বসে আছে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে। চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে তাজদারের দিকে চোখ পড়তেই তাজদারও তার দিকে তাকালো। কফির মগে ছোট্ট করে ঠোঁট ডুবিয়ে রেখে শায়না দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে চা শেষ করতে লাগলো। এত গরম চা মানুষ খেতে পারে দেখে তাজদার সিদ্দিকী বোধহয় অবাকই হচ্ছে। খাওয়া দাওয়া করে শরীরে একটু বল পেল শায়না, বিশেষ করে চাটা। চা তার এত পছন্দের, তার মনে হয় তার সব রোগের মহৌষধ এই চা। আবারও বিয়ের বাজারে চলে এলো দুজন। দোকানিরা তাজদার সিদ্দিকীর সাথে হাসি-ঠাট্টা করছে। ঝামেলার ব্যাপারে বলল এইসব রোজ দেখি। বরপক্ষ আর কোনো পক্ষের ঝামেলা নতুন কিছু নয়। তাজদার কথা বলতে বলতে বসলো। ধীরে সুস্থে বলল, বিয়ের জন্য শাড়ি আর অলিমার জন্য লেহেঙ্গা দেখান। পাশের জন পছন্দ করবে। পাশের জন বলায় কেউ কেউ ঘাড় ফিরিয়ে তাকালো। শায়না মনে মনে কত কি বলে গালি দিল। দোকানিরা একে একে রঙিন প্যাকেট খুলে সাজিয়ে দিতে লাগলো কাতান, বেনারসি, জামদানি শাড়ি আর নানান ডিজাইনের লেহেঙ্গা। শায়না শুরুর দিকেই একটা শাড়ি পছন্দ করেছিল। শাড়িটা তার এত পছন্দ হয়েছে যে বিয়ের শাড়ি হিসাবে এটা যেমন আলাদা হবে তেমন নজরকাড়া। যদি কিনতে হয় সে এটাই কিনবে। সে শাড়িটা ধরে বসে রইল। দোকানদাররা এটা সেটা দেখাতে লাগলো। শায়না শাড়িটা ছাড়ল না। দোকানদাররা বলল, ভাবি তাহলে শাড়িটা গায়ের একপাশে জড়ান, তারপর ঘোমটা মাথায় দিয়ে আয়নায় দেখুন কেমন লাগছে। ফাইনাল করুন কোনটা নেবেন। শায়না তাদের কথা মতো মাথায় ঘোমটা তুলল। আয়নার দিকে ফিরে নিজেকে দেখতে লাগলো। মনস্থির করলো এই শাড়িটাই সে কিনবে। দোকানদার বলল, ভাইয়াকে দেখান, উনি বলুক কেমন লাগছে। ভাবির পছন্দ কিন্তু লাজবাব ভাইয়া। শায়না আলতো করে তাজদারের দিকে ঘুরে দাঁড়ালো। চোখাচোখি হতেই শায়না দ্রুত ঘোমটা নামিয়ে রেখে নিল। তাজদার বলল, তাহলে এটা ফাইনাল। লেহেঙ্গা চুজ করতেও বেশিক্ষণ সময় লাগেনি। শায়না বিয়ের শাড়ি একটু কড়া রঙের নিয়েছে, তাই চাচ্ছিল লেহেঙ্গা হালকা রঙের নেবে। তাজদারও তার দিকে একটা লেহেঙ্গা বাড়িয়ে দিল দেখার জন্য। ল্যাভেন্ডার পিঙ্ক কালারটা যে কারো পছন্দের হবে। লেহেঙ্গার কাপড়টা পুরোটা খোলার পর শায়নার পছন্দ হয়ে গেল। মোলায়েম একটা কালার, চোখের আরাম।
দোকানি হেসে বলল, আমাদের দোকানের ভালো জিনিসগুলো আপনারাই নিয়ে নিচ্ছেন। সায়না বলল, কথাটি সব দোকানিরাই বলে, নতুন কিছু বলুন। দোকানিরা সবাই হেসে ফেলল তার কথা শুনে। সে অন্যদিকে গিয়ে শাড়ি আর লেহেঙ্গার ওড়নাটা মাথায় করে আবারও ভালো করে দেখছিল। তাজদার সিদ্দিকী তখন সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি আর বাকি শাড়িগুলো দেখছিল, আর মাঝে মধ্যে আয়নার দিকে। যদি সায়না এমনভাবে দাঁড়িয়েছে যে তাজদার সিদ্দিকীর ছায়াও যাতে না যায় তার পেছনে। সে দোকানিদের সাথে ভালো কথাবার্তা বলছে, কিন্তু তাজদারের চোখাচোখি হওয়া মাত্রই আবারও জমে যাচ্ছে। দোকানিরাও সেটা খেয়াল করেছে। বিয়ের শাড়ির সাথে আর কি কি কিনতে হয় সব জানে দোকানিরা। তারা নিজেরাই সব কিছু বলে বলে প্যাকেজিং করছে। তাদের পোশাকের কেনা শেষ হয়েছে। দোকানিরা তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছে। সায়না চা ফেরত দেয়নি, তাজদার কিছু খায়নি। জুতোর দোকানেও বেশিক্ষণ সময় নেয়নি সায়না। ততক্ষণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। সায়নার ইচ্ছে করছিল একদৌড়ে পটিয়া চলে যেতে। জুতোর দোকান থেকে বের হয়ে এসে তারা গেল জুয়েলারির দোকানে। তাজদার আগে ভাগে দোকানে ঢুকে পড়েছিল। সায়না এদিক ওদিক তাকাতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। সামনে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকী কোথাও নেই। সে সামনে পেছনে ডানে বামে তাকালো। এত ভিড় চারপাশে, মনে হচ্ছে আজ সবাই বিয়ের বাজার করতে এসেছে। সায়না কপালে হাত দিয়ে ঘাম মুছল। এখন সে কি করবে? এভাবে আগে আগে হাঁটলে তাকে রাখার কি দরকার ছিল? সামনে একটা ভিড়, মহিলাদের গায়ে গায়ে ধাক্কা লাগছে। সায়না ভিড়ের মধ্যে ঢুকে গেল। যদি আজ সে এই লোকটাকে খুঁজে না পায় তাহলে সে একা একা চলে যাবে, তারপর তাকে খুঁজে মরুক। মেজাজ খারাপ হচ্ছে তার। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মহিলার সাথে প্রবল ধাক্কা লাগলো। হঠাৎ কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হাড়গোড় কিছু একটা ভেঙে গেছে। সে মহিলাটির খ্যাপাটে দৃষ্টিতে তাকাবে, তক্ষুনি একটা ঠান্ডা হাত তার আঙুলে আঙুল মিশিয়ে নিল। সায়না জমে গেল পাথরের মূর্তির মতো। কয়েকটা অপরিচিত আঙুল তার আঙুলের ফাঁকে নড়াচড়া করছে বলে কান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতটা ছাড়িয়ে নিতে গেলে আঙুলগুলো আরও জাপটে ধরল তার আঙুলকে। দুই পরিবারের গুরুজনেরা বসে বিষয়টা মিটমাট করে নিচ্ছিল। তাজদার ফেরার আগে তৌসিফ এক পাক্ষিকভাবে সব দোষ তাসনুভার উপর চাপিয়ে দিয়েছে। যদিও কথাগুলো কেউ তুলতে চায়নি। আসার পর কিন্তু তারা ফেরত এসেছে দেখে সবাই রেগে গিয়েছে, বিশেষ করে আশরাফ আর তাজউদ্দিন সিদ্দিকী। মেয়ে মানুষ মানেই ঝামেলা। আশরাফ বলল, ওদের এভাবে ছাড়া ঠিক হয়নি, মুরব্বি যাওয়া উচিত ছিল সাথে, তাহলে এত কিছু হতো না। তৌসিফ বলল, আনিস ভাই তো ছিল। তৈয়বুদ্দিন বললেন, আনিস তুমি ওদের থামালে না কেন? ওরা তো তোমার ছোট, একটা ডাক দিতে পারতে। আনিস বলল, আমি কিছু বললে সেটা বড়সড় ব্যাপার হয়ে যেত। আপনারাই বলতেন। আপনাদের বলার আগে কেন আপনাদের মেয়েকে সামলালাম। আমি দাঁড়িয়ে আছি, অথচ আপনাদের মেয়ে আমাকে একটুও সমীহ করলো না। মুখে যা এলো তাই বলে গেল। এইরকম বেয়াদব মেয়ের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। তাজউদ্দিন সিদ্দিকী কথাটা পছন্দ হয়নি। আনিস নুভাকে বেয়াদব বলতে পারে না। আনিস আর কিছু না বলে সরে পড়েছে। ওরা নিজেদের দোষ কখনো দেখেনি, দেখবে না। আনিস তাসনুভাকে বেয়াদব ডেকেছে, কথাটা ওই বাড়িতে চলে গিয়েছে সবার মুখে মুখে। তাসনুভা সবটা শুনে চটে গিয়েছে। তাকে বেয়াদব ডেকেছে আনিস ভাই সবার সামনে। ওদের এত সাহস কি করে হয়? রওশনারা ধমকে বলল, নিজে দোষ করে এখন আবার রাগারাগি করছো? তাসনুভা বলল, আমি কি খারাপ জিনিস কিনতাম? সায়নার জন্য আমাকে ওভাবে অপমান করলো কেন সবাই মিলে? তুমিও নাকি ওদের
কম কথা শোনাওনি। তৌসিফ সব বলেছে আমাকে। শোনাবো না? সাবরিন আমাকেও যথেষ্ট কথা শুনিয়েছে। আমি নাকি নিজের ইচ্ছামতো শাড়ি লেহেঙ্গা চুজ করছি, ওদের নাকি পাত্তা দিচ্ছি না। আমার ভাইয়ের বউকে আমি খারাপ জিনিস কিনে দিতাম? ভাইয়া আমাকে এমনি যেতে বলেছে ওদের সাথে। ঝামেলা বাড়িও না নুভা। আনিস তোমারও ভাইয়ের মতো, তুমি ওকে সমীহ করনি, সেও তাই তোমাকে বেয়াদব ডেকেছে। কেন ডাকবে? আমাকে কোন সাহসে বেয়াদব ডাকবে? শাইনা বাইরের মেয়ে হলে তুমি তার ভাইয়ের সামনে তার বোনকে কথা শোনাতে পারতে? পড়াশোনা জানা মেয়ে তুমি, মেজাজ সামলে রাখতে শেখো। আনিস ভাই আমাকে বেয়াদব ডাকতে পারেন না, সে কিছুতেই মানতে পারছে না ওই বাড়ির মানুষ তাকে বেয়াদব ডেকেছে। এদিকে সাবরিন সবাইকে বলছে তাসনুভা তাকে কিভাবে কিভাবে কথা শুনিয়েছে, এখনো বউ তুলে নেয়নি, তার মধ্যে এত কথা। শাহিদা বেগম চুপ করে আছেন। আনিস ঘরে এসে শাহিদা বেগমকে বলল, আকত ভেঙে দাও, ওই বাড়িতে মেয়ে দেওয়ার দরকার নেই। আমরা কোথা থেকে উঠে এসেছে সেটা ওরা জেনেই সম্পর্ক করতে চেয়েছে। এখন এত কথার মানে কি? আমাদের মেয়ে কি ফেলনা নাকি? ওরা মুখে যা আসে তাই বলছে আমাদের। ওরা আমাদের খাইয়ে পরিয়ে বড় করেনি, ওদের সব কথা মানতে বাধ্য নই আমরা। শাহিদা বেগম কখনোই ছেলেদের সামনে শব্দ করেনি শায়নার অমত সম্পর্কে, তাদের কানে তোলেননি শায়না এই বিয়েতে রাজি নয়, শুধু বলেছেন সে এখন বিয়ে করতে চায় না, তাজদারকে বিয়ে করতে চায় না, এটা বলেননি। আশরাফ, আনিস, শাওন জানে শায়না রাজি আছে মোটামুটি, কিন্তু আনিস আজ স্পষ্ট বুঝে গেল শায়না বিয়েতে রাজি ছিল না, তাই সে মাকে বলল আকত ভেঙে দিতে। ওরা তাদের বোনকে চাকর বানিয়ে রাখবে, মুখের ওপর জবাব দিলে সহ্য করবে না কেউ। ওদের সেই স্বভাব এখনো যায়নি। আফসার সাহেব চিন্তিত হয়ে বসেছিলেন। আনিসের কথাগুলো শুনে বললেন, বললেই হলো, এভাবে আকত ভাঙা যায় নাকি? যায়। বড় ফুপু বলল, আচ্ছা তোরা শান্ত হ, তাজদার কি বলে দেখ, জামাই ভালো হলেই হলো। শায়না কিছু বুঝে ওঠার আগেই তাজদার তাকে ভিড়ের মধ্য থেকে টেনে নিয়ে গেল জুয়েলারির দোকানে। শায়না শুধু পুরুষালী হাতের মধ্যে জিম্মি হওয়া তার হাত দুটোর দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তাজদার সিদ্দিকীর ঘৃণা হচ্ছে না তার হাত ধরতে। দোকানে প্রবেশ করার পর কৌশলে নিজের হাতটা ছাড়িয়ে নিল শায়না। জুয়েলারি কেনার সময় তাজদার সিদ্দিকী শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। শায়না মিনিমাল কিছু প্রিমিয়াম ডিজাইন গুলি চুজ করেছে, দামটাও চড়া। বাপ ভাইয়ের টাকায় কিনতে হলে সে এত দামি জুয়েলারি কখনোই কিনতো না, কিন্তু আজ সে দাম কত হবে সেটা ভাবেনি। এখন সে যদি দামের কথা চিন্তা করে সবচেয়ে সুন্দর জুয়েলারিটা না নেয় তাহলে পরে দেখা যাবে রটে যাবে বউয়ের পছন্দ ভালো না। তাসনুভা সবার আগে বলবে তারা ক্লাসি নয় বলে সে ফালতু জুয়েলারি চুজ করেছে। মানুষ সব সময় নিজের জন্য ভালো জিনিসটা কিনতে চায়, কিন্তু টাকার কথা চিন্তা করে কিনতে পারে না। তেমন শায়না সবচেয়ে সুন্দর জিনিসটা চেনে। বাপ ভাইয়ের উপর জুলুম হবে ভেবে কখনো সে কারোর উপর নিজের পছন্দ চাপিয়ে দেয়নি। তাকে যা কিনে দেওয়া হয়েছে সে তা পরেছে, যা খেতে দিয়েছে সে তা খেয়েছে, যা বলা হয়েছে তা করেছে। অবশ্য তার পরিবার তার সাথে জুলুম করেছে। তাদের মনের মতো চলতে গিয়ে, ভালো মেয়েটা হতে গিয়ে সে নিজের ক্ষতিটাই বেশি করে বসেছে। সেই সব মনে পড়তে আবারও তার মন খারাপ হচ্ছে। সে ঠিক করেছে তাজদার সিদ্দিকীর সামনে সে জীবনেও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনা শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল সে। তাজদার সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। শায়না মাঝে মধ্যে নিজেকে সামলে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছে
সে বেশি কথা বলে ফেলছে। জুয়েলারি কেনা শেষ হতেই তাজদার বিল মিটিয়ে পকেটে ফোন ভরে নিতে নিতে শায়নার দিকে তাকালো। শায়না শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ির ব্যাগগুলো ওই দোকানেই রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইলে শায়না ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা শায়না ভুলে গিয়েছিল, কিন্তু তাজদার তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিক্স শপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সোজা। ইনিয়ে বিনিয়ে শায়নাকে বোঝালো এটা কসমেটিক শপ। শায়না তাড়াহুড়া করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে সে মেয়ে হয়ে মেকআপের কথা ভুলে গেছে দেখে খানিকটা লজ্জিত হলো। এজন্যই কয়েকজনকে সাথে করে নিয়ে আসতে হয়, একা আর পারছে না সে। কসমেটিক্সের দোকানে ঢুকে সে একটা চেয়ারে বসলো আগে। ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল, খুব ক্লান্ত লাগছে। তাজদার সিদ্দিকী সেখানে কর্মরত মানুষদের সাথে কি কথাবার্তা বলছে কে জানে। শায়না ইচ্ছে করে খেয়াল করেনি, কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শোনেনি সে। পরে অবশ্য তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। সেখানে কর্মরত সেলস পার্স তাকে একটা কম্বো দিয়ে দিল। তাজদারকে দেখিয়ে বলল, আপনি যেমনটা বলেছেন তেমনটা এখানে আছে, সব অথেন্টিক মেকআপ প্রোডাক্ট অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে। শায়নার পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণেই দুটো কম্বোর দাম শুনে তার মাথায় হাত। এসব কিনে নিলে বাড়ি পৌঁছে তার ইজ্জত সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিন দেখেনি, তাই আজ যা পেল সব একসাথে নিয়ে ফেলেছে। একটা ভয় ঝেঁকে ধরল তাকে। সে অন্য সব কিছু সহ্য করতে পারলেও মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বললে তার সারাদিন অশান্তিতে লাগে। সে বলল, আমি সবগুলো ব্র্যান্ড থেকে বেছে বেছে নিতে চাই। লরিয়াল প্যারিস এর সব প্রোডাক্ট আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভাইজার ছিলেন, তিনি বললেন, স্যার প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টস চেয়েছেন ম্যাম, আমরা লরিয়াল প্যারিস এর প্রোডাক্ট সাজেস্ট করছি। আর কসমেটিক্সের ক্ষেত্রে ম্যাক, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড। লরিয়াল প্যারিস রূপচর্চার নির্ভরযোগ্য নাম, স্টাইল আইকনদের প্রথম পছন্দ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শায়না আর কিছু বলবে তার আগে তাজদার বলল, আপনারা প্যাকেজিং শুরু করুন, একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছুক্ষণ সময় দিয়ে সাহায্য করুন। শায়নার মন কেমন কুগাইছে। টাকার অঙ্কগুলো এত দ্রুত করছে যে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারে বড় হয়নি। ভাইদের পয়সা হওয়ার পরও আহামরি বিলাসিতা সে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টের প্যাকেজিং কমপ্লিট, কার্টুনে প্যাক করে দিয়েছে। কার্টুনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবে। শায়নার কেমন যেন অস্বস্তি হচ্ছে, শান্তি লাগছে না। পরে সে নিজেকে সান্ত্বনা দিল, এই বলে তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনছে, সে তো জোর করে কিনেনি। বিল মিটিয়ে তাজদার সবগুলো কার্টুন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। শায়না শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টুন দেখে সে মনে মনে হিসেব করছে কত টাকার জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে। শাড়ি আর লেহেঙ্গায় তো ছুঁয়েছে লাখ। কিছুক্ষণ পর একটা লোক এলো, তিনিও সাথে করে ব্যাগ কার্টুন সব নিয়ে বেরিয়ে গেল তাজদারের আগে আগে। তাজদার শায়নার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারদের সাথে হাত মিলিয়ে বলল, তবে আসি, আবার আসবেন, বিয়েতে আমরা থাকছি অবশ্যই। বলেই তাজদার বেরিয়ে এলো বাকি ব্যাগগুলো নিয়ে। শায়নাও তার পিছু পিছু বের হলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ছোট ভাইয়া ফোন দিচ্ছে।
সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছন পেছন গেল। শাওন তাকে সবটা খুলে বলল। বাড়িতে অনেক ঝুট ঝামেলা হয়ে গেছে। আনিস তাসনুভাকে বেয়াদব বলায় শায়নার শ্বশুর খেপে গিয়েছে আনিসের উপর। আনিস বলেছে আকদ ভেঙে দিতে, এখন আবার আকদ ভাঙার কথা শুনে উল্টো ওরা খেপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা বলেছে। তাজদা আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনল শায়না। ভাইয়া আরও কিছু বলতো, শায়নার ইচ্ছে নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে, বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে এসে দম নিল শায়না। বাড়ি গিয়ে কবে সে বিছানায় শুয়ে পড়বে, শরীর আর কুলোচ্ছে না। ওই লোকটার ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে শায়নার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসুন। স্যার বোধ হয় কাছে কোথাও গিয়েছেন। শায়না গাড়িতে উঠে বসল। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুজল। হঠাৎ কেউ একজন নিজের উপস্থিতি জানানোর জন্য গলা ঝাড়ল। শায়না চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিল তাজদার। পোলার কর্নিভাল আইসক্রিম, মুচমুচে কোণের ভিতরে ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট টপিং আর বাদাম। শায়না অপ্রস্তুত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার ডাকল, ড্রাইভার সাহেব। ড্রাইভার হেসে তাকালো তার দিকে। বাড়িয়ে দেয়া আইসক্রিমটা নিল হাত থেকে। শায়না আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটল বিপত্তি। সে তার পাশের সিটে দুটো শপিং রেখে দিয়েছিল। সেগুলো সরিয়ে তাজদার সিদ্দিকী তার পাশ ঘেঁষে বসে পড়ল। পাশ ঘেঁষে না যদিও, কিন্তু পাশাপাশি বসাটাও এখন শায়নার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করলো আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়ার 12টা বাজিয়ে দিল। শায়না একটু সরে বসে আইসক্রিমটা খেলো জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রেখেছে। শায়না আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নড়াচড়া টের না পেয়ে। কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। শায়না ভড়কে গিয়ে মুখ ফিরিয়ে নিল। একশত ভাবনা উদয় হলো মনে। এক সময় সে আর আপারা এই লোকটার পায়ের আওয়াজ শুনলে পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো তারা সেদিকেও পাও মারাতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা একটা বালতি পানি আনার জন্য নামতো না, কলপাড়ে যেত না। সারাক্ষণ তারা আতঙ্কে থাকতো ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলায় তো আর তো এত বুঝছিল না। টিভি দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষ হওয়ার আগে। তাজদার সিদ্দিকীও তখন ধুরন্ধর চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তারা আগে ভাগে বুঝতেও পারতো না। তাদের দেখা মাত্রই চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠত, তা মনে পড়লে শায়নার দম বন্ধ হয়ে আসে। তাদের দেখলে ঠাস করে টিভি অফ করে দিত তাজদার সিদ্দিকী। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালে শায়নার মনে হতো এই গোটা পৃথিবীতে এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেত। তখন বেরোতে একটু দেরি হলে মাথা ঠেলে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিত। অবশ্য তার মা থাকলে এমন করতো না, তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করতো বেরিয়ে যাওয়ার জন্য। এত বিশ্রীভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যুও ভালো। আল্লাহ ওই রকম একটা লোকের সাথে কেন তার ভাগ্য জুড়ে দিল? সে এই প্রশ্নের উত্তর পেল না। হাজার খুঁজেও কোনো উত্তর নেই তার কাছে। বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। শায়না গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা তাদের ঘরে চলে এলো। গাড়ি থেকে ব্যাগ কার্টুন নামিয়ে বাড়িতে
নিয়ে যাচ্ছে তৌসিফ, তাসফিন। এত বড় বড় ব্যাগ, কার্টুন। সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারপাশ এত নীরব দেখে শাইনা বুঝে গেল অনেক ঝড় গেছে তার আসার আগে। রওশন আরা কানে এলো মেঝো ননদের কথা। আমার ভাইপোকে তো মনে হয় ঝাঁঝরা করে দিয়েছে ওই মেয়ে। কত লাখ খেয়েছে কে জানে। রওশন আরা কিছু না বলে সরে পড়লেন। তাজদার আশায় বাড়ির সবাই ও চুপ হয়ে গেছে। রওশন আরা তাসনুভাকে ঘরে বসে থাকতে বলেছেন। বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না তোলে। তাসনুভাকে তিনি ইচ্ছে মতো বকেছেন। আকদ ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব গেলে কি হবে? বউয়ের জিনিসপত্র সব রওশন আরা নিজের ঘরে এনে রেখেছেন। সবাই শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদার নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তাসনুভাকে দেখল। তাসনুভা ভাইকে দেখা মাত্রই মাথা নামিয়ে নিল। রওশন আরা তাজদারের পিছনে দাঁড়িয়েছিল। তাসনুভার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এখনই ঘর থেকে বের হতে হলো। তাজদার ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে এসো। তাসনুভা মায়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বউয়ের জিনিসপত্র বাড়ির সবাই মিলে দেখছে। বড় ফুপু বলল, এত দামি শাড়ি দিয়েছে যেখানে আবার লেহেঙ্গার দরকার কি ছিল? ওয়ালিমায় সেকেন্ড শাড়িটা পরলেই তো হয়ে যেত। ওর দুই বোনকে তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকার শাড়ি দিতেও বাঁচছে। মেজোটাকে তো বাপে এক কাপড়ে দিয়ে দিয়েছিল। এক একজন এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখল 3 লাখ টাকার উপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশি হতে পারে। শাড়িটা আর লেহেঙ্গা লাখ পার করেছে। যারা সরাসরি বলছে না তারাও গাইগুই করে বলছে বাজার অনেক বেশি হয়েছে। এত দামি জিনিস খুব জরুরি ছিল না। বিশেষ করে তাসনিম যে সব সময় মুখ গোমড়া করে রাখে, সেও হেসে ফেলে উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো শাইনা জিতে বসে আছে। আমরা বিয়ের বাজারে নাকও গলাতে পারিনি। মেঝো ফুপু বলল, মেকআপ তো মনে হয় সব তুলে আনছে। অনুভা, দেখ তো এগুলোতে কত টাকা আসবে। তাসনুভা ঘরের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছে, দামও তো তেমন। সে নড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটা 3,000 টাকার উপরে। এবার সবগুলো কত আসে হিসেব করো। রওশন আরা বলল, সব তোমার পছন্দ মতো হয়েছে কিনা বলো। তাসনুভা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গা আর গায়ে হলুদের শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখলো। জুয়েলারি মিলিয়ে দেখলো। সব দেখা শেষে বলল, মোটামুটি। রওশন আরা বলল, এতেই যথেষ্ট। এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদার যখন নিজে দাঁড়িয়ে কিনেছে তখন তো আর কিছু বলার নেই। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তিতলি, সব গুছিয়ে নাও। একটা জিনিসও যাতে নড়চড় না হয়। ওদের বাড়িতে পাঠানোর আগে তোমার মেঝো ভাইয়াকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলল, আচ্ছা। শাড়ি লেহেঙ্গাগুলো এত জোস হয়েছে। শাইনার পছন্দ সুন্দর। তাসনুভা তাকে সংশোধন করে দিয়ে বলল, শাইনা নয়, ভাইয়ার পছন্দ। তিতলি বলল, তুমি সব সময় ভেজাইল্লা কথা বলো। তিতলি তাসনুভা আর তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে আনার সময়। সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুভা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করল কিছু একটা। শাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা, এত ডেয়ারিং মেয়ে। তাসনুভা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই
আসতে হয়েছে, নইলে এই বাড়িতে পা রাখারও ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে শায়নাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। শায়নার ঘরে এসে ভিড় জমালো তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। শায়না ঘরের এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম অবাক চোখে শায়নার দিকে তাকালেন, বললেন, তুই এসব কি কিনলি? এত দামি দামি জিনিস কিনে নিলি? ওরা তো এখন যা তা বলবে, হাবাতে ঘরের মেয়ে বলবে। শায়না মায়ের দিকে একদৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি বলতে চাইছো আমি সস্তা? দেখো মেয়ে কি বলে, এত দামি বিয়ের শাড়ি লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণও দিচ্ছে, একবারই তো দিচ্ছে, সারা জীবনের জন্য চাকরানি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খোঁটার তালে রাখতে পারবে, ওদেরই লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকে ছিল, ওখান থেকে দেবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের, 10 লাখ খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোনাও নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বইল না। শাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি গয়না সব দেখে খুশি হলো সবাই। শায়না সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছে। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, বেটা দেখছি এইসবও কিনেছে। শায়না জানতে চাইল কী সব। দাদিমা হাসলেন, ওইসব আর কি, বেটা ভালোই জানে বউয়ের আর কি কি লাগতে পারে। শায়না কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভিতর থাকা অন্তর্বাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতেই শায়না জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্টহাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমি ওর পিছনে লেগেছ? দাদিমা হাসতে হাসতে বললেন, তোর মেয়ে আস্ত একটা বজ্জাত। শায়না চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাচিদেরকে ডেকে আনা হয়েছে। বর কনের মেহেদি একসাথে তোলা হচ্ছে। শায়নার ভাবি সাবিনার হাতে একটা কুলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েকটা খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আর কত কি। আরো কত কি। সাবিনা কুলা নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন ক্যামেরা নিয়ে হাজির। শাহিদা বেগম আর রওশন আরাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। শায়না জানালা দিয়ে সব দেখছে। বড় আপার বিয়ের সময়ও এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল, খুব আনন্দ করেছিল সে। মেহেদি গাছটা শায়নাদের বাড়ির সামনেই, বারান্দায় দাঁড়ালেই দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাঁটছে। শায়না বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চাইছে না? না, কথাটা ঠিক। নিজের বিয়ে, তাই না হলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। হঠাৎ পাশ ফিরতেই সে দেখলো ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। শায়নার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। শায়না হোয়াটসঅ্যাপে ঢুকতেই দেখলো মেহেদি পরা মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামের প্রথম অক্ষর। শায়না মেসেজটা দেখে কপাল কুঞ্চিত করে তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়লো। শায়না বিড়বিড় করে বলল, জীবনেও লিখব না। মেহেদি পাতা তোলা শেষে উঠোনে অনেকগুলো চেয়ার বসানো হলো। সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছেন শাহিদা বেগম। শারমিলা আর সাবরিন
ফ্লাস্ক থেকে চা ঢেলে বিস্কুট, নিমকি, মুচমুচে মিষ্টি, খাজা, সাগরকলা আর চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। সায়না দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে গল্পগুজব করা চাচিদের একজন বলল, ও শানু, তাজদার তোকে কি কি কিনে দিয়েছে আমাদের দেখাবি না? শারমিলা সাবরিন একসাথে সায়নার দিকে তাকালো। তক্ষুনি সায়না চুপ দেখে শাহিদা বেগম বললেন, পড়লে তখন দেখতে পাবে, কাল ওর গায়ে হলুদ ছোঁয়াবো, তোমরাও এসো। দাদিমা এসে ব্যস্ত গলায় বললেন, খুরশিদের মাকে চা দে। ও লতিফের বউ, এইদিকে আসো। তোমারে না বলছি শানুর বিয়ের আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কাম কাজ আগায় দিবা? লতিফের বউ বলল, চাচি, আমাকে তো বড় জেঠি আগে ঠিক করে রাখছে। দাদিমা মুখ ঝামটা দিয়ে বললেন, সবখানে টাকার জোর দেখাবে? আমাদের বাড়িতে কামকাজ কি কম? সব লোক নিজে দখল করে রাখছে। সায়না ফিসফিসিয়ে বলল, কথাগুলো ঘরের ভেতরে বলো, সবার সামনে বলছো কেন? আশ্চর্য, সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দেবে। কখন কোথায় কোন কথা বলতে হবে এখনো জানো না। এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দেয়। দাদিমা তার দিকে ফিরলেন। শ্বশুরবাড়ির হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? সায়না হতাশ হলো। সে বলে একটা, তারা বোঝে আর একটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করছে। বাড়ির এক কোণ ভর্তি হয়ে গেছে ইতোমধ্যে। শাহিদা বেগমকে বড় পাতিলে ভাত আর মাছ মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজকাম করতে পারছে না, বাচ্চার মা। পানি ঘাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায়। শাহিদা বেগমের কাছে তার নাতির সুস্থতা আগে। যাদের কাজে রাখা হয়েছে তারা কাজচোর। শারমিলা আর শারমিনকে খাটতে হচ্ছে। সায়নাও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না, এত কাজ বেড়ে গিয়েছে হুট করে। কাটো, রাঁধো, খাও, আবার ধোও, সে কাজ দেখে বসে থাকতেও পারছে না। সকাল 8টার দিকে মুন্নির মা এসেছে সায়নাদের বাড়িতে। শিলপাটায় মেহেদি বাটা শুরু করেছে। তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতোমধ্যে। মেহেদি পাতাগুলোতে ভীষণ রং ধরে। ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাটছে মুন্নির মা। যদিও বাটা মেহেদির বর কনের কেউ হাতে দেবে না। মেহেদি অনুষ্ঠানে শুধু এক ফোঁটা মেহেদি কপালে ছোঁয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদিগুলো অন্যরা হাতে লাগিয়ে নেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে। মুন্নির মাকে বলল, এগুলোও বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলে দরকার হবে, তুই আবার পাটায় বসবি নাকি? পাটা ভালো ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। সায়না রান্নাঘরের এক কোণায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজ দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পর রসালো হয়ে এসেছে। সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। শাহিদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছেন মুচমুচে করে। সায়না ওটা লবণ দিয়ে ভাতে মেখে নিয়েছে। এত এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা খেতে ইচ্ছে করছিল। অন্য খাবার মুখেও উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুন্নির মা তাকে পান্তা ভাত খেতে দেখে বলল, ও মা, বউ মানুষ পান্তা ভাত খায় কেন সকাল সকাল? শাহিদা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলল, যা ইচ্ছে করুক ওই মেয়ে, উদ্ভট উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। সায়না পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙুল দ্বারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিগুলো সুট সুট করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে।
সাবানদানি সেখানে রাখা ছিল। সাবান দিয়ে বাসন আর হাত ধুয়ে নিল। ভেজা হাত দিয়ে ঠোঁট মুছে নিতেই দেখল ওই বাড়ির পাকা সিঁড়িঘাটের উপরে রঙিন টিনের ছাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরামঘাট বাঁধা, তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরামঘাটে পিঠ এলিয়ে বসে, এক হাতে পেছনে ঠেস দিয়ে রেখেছে ঘাটের পাথুরে গায়ে। শাইনা শুধু ঘাড়, মাথা আর ওই হাতটা দেখতে পাচ্ছে, যেটা ঘাটের পাথুরে গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গোবরের মতো কিছু একটা লেপে দেওয়া। দাদিমা বড় সাইজের একটা বোল নিয়ে পুকুরের ঘাট বেয়ে নামছে। শাইনা তা দেখে ছুটে গেল, ঝাড়ি মেরে বলল, আছাড় খেলে তোমার কোমর আস্ত থাকবে? পেছন পেছন শাহিদা বেগম বেরিয়ে এলেন। বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে এইসব। আমাকে কাজ করে দিতে গিয়ে কাজ বাড়াবে আরও। কথা শোনে না আমার। শাইনা বোলটা নিয়ে নিল। সেখানে বাসনকোসন, চামচ আর চায়ের কাপ। বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোছার কাজ করতে বেশি ভালোবাসে দাদিমা। পুরনো অভ্যাস রয়ে গেছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন, তোমার কাজ বেশি তাই একটু। শাইনা শাহিদা বেগমকে বলল, আমি ধুয়ে দিচ্ছি। শাহিদা বেগম হঠাৎ ওই বাড়ির ঘাটের দিকে তাকালো, মিনমিন করে জিজ্ঞেস করলো, আম্মা দেখেন তো, ওইটা জামাই না? দাদিমা চোখ সরু করে তাকালেন, বললেন, সেটাই তো মনে হচ্ছে। শাহিদা বেগম ছটফটিয়ে উঠে শাইনাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে নেই। শাইনা কপাল কুঁচকে ফেলতে শাহিদা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম, তাতে কি? জামাই বাঘ না ভাল্লুক? তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে? যত সব উদ্ভট কথাবার্তা তাদের। শাইনা মাকে কিছু বলতে যাচ্ছিল, তখনই দাদিমা ডেকে উঠলেন, লন্ডনওয়ালা নাকি? তাজদার সিদ্দিকী ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো। দাদিমা হেসে ফেলে বললেন, নাচ জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে। তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে। শাইনা বাসনকোসন টাংটুং শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে। ইচ্ছে করে কিছু শুনল না। দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল, মুন্নির মা, কপালে ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দিয়ে বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দেও। বউ জামাই দুজনের মাথায় খুব গরম হয়ে আছে, মেহেদি দিলে ঠান্ডা হোক। শাইনা বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি দাও, দেখতেই পাচ্ছি কত ঠান্ডা আছে। শাইনা বলল, আমি মাথায় মেহেদি দেব না, দেখে মনে হয় মেহেদি না, গোবর দিয়ে রাখা। দাদিমা তাকে চেপে ধরে পিঁড়িতে বসিয়ে মাথা তালুর উপর ঠাস করে এক মুঠো মেহেদি লাগিয়ে দিল। যদিও শাইনের ইচ্ছে ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথায় তা বলার মতো না। সে আর কোনো তর্ক করল না, চুপ করে বসে রইল। মেহেদি লাগানোর সময় কপালে গালে লেগে গিয়েছে। শাহিদা বেগম বললেন, তাড়াতাড়ি ধুয়ে নে। শাইনা পুকুর পাড়ে ছুটল। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতেই আবারও পুকুর পাড় জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালার দেখা। তাজদার টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকে তাকালো। সম্ভবত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে, রং না বসার জন্য। বাড়ির বারান্দা, ছাদ, যেখানে যেখানে রোদের দেখা মেলে, সব ভরে আছে মেহমানে। তাই বাড়ির পেছনে চলে এসেছে সে। দাদিমা এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলল, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম। গরম মাথায় মিয়া বিবির দিল খুবই নরম। গরম মাথার মিয়া বিবির দিল খুবই নরম। তাজদার সিদ্দিকী হয়তো হাসছিল শ্লোকটা শুনে। শাইনা তাকায়নি, তাই দেখতে পায়নি। গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলে করবে এরূপ পরিকল্পনা করেছে তারা।
কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না। উঠোনে করার কথা ছিল, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসে কাজ শুরু করে দেওয়ায় আর সম্ভব হয়নি। তাজদার বলেছে ওদের কাজ ওদের করতে দিতে, তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে। কিন্তু শাইনা বেঁকে বসলো। সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে। তার এখনো আকদের রাতটার কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে করার পরিকল্পনা করা হয়েছে। তাদের ছাদে আরও কাজ বাকি ছিল। সেসব ছাড়াও সিমেন্টের বস্তা, জমিয়ে রাখা শুকনো কাঠ, খড় পাতার বস্তা, কাপড় শুকনোর রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ, তাসফিন আর শাওন। লাইটিংও সেট করেছে তারা। ফটোশ্যুট হবে, তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার উপর সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে। তার উপর গাঁদা ফুলের পাপড়ি। শাইনার পেছনে একটু উপরে করে একটা চিকন রশি টানা হয়েছে লম্বা করে। তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোয় গাঁথা গাঁদা ফুল। সেগুলি বাতাসে দুলছে। তাজা গাঁদা ফুল হওয়ায় ঘ্রাণটাও কড়া। একটা গোলগাল হ্যান্ড একটা গোলগাল হ্যান্ড প্রপসে লেখা তাজ শাইনার গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতি শাড়ি পরানো হয়েছে শাইনাকে। শাড়িটায় গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শাইনা নিজের মতো করে হালকা করে সেজেছে। হলুদ লাগালে ভারী সাজ নষ্ট হয়ে জঘন্য দেখাবে। তাকে ছাদে নিয়ে আসার পর তাসনুভা এসে তার হাতে আর মাথায় গাঁদা ফুলের মালা গাজরা পরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে দিয়ে বলল, তৌসিফ ভাই ক্যামেরা নাও, আগে শ্যুট, তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে। তিতলি, তাসনিম সবাই পরেছে। এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। ছেলেরা বিশেষ কিছু পরেনি। তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলে মেয়েরা এসে জটলা পাকিয়েছে ছাদে। চারপাশে হইচই কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। তার মধ্যে তৌসিফ, শাওন আর তাজদার সিদ্দিকীর পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে শাইনার গালে কপালে ছোঁয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত শাইনার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি দিয়া বিয়ের সাজন সাজাও কন্যা রে সুন্দর করিয়া সখিল। শাইনা এতক্ষণ চুপচাপ বসেছিল। কে যেন তাজদারের নাম নিল। সাথে সাথে শাইনা শাওনকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, আমার গাল চুলকাচ্ছে হলুদ লেগে। শাওন বলল, চুপ করে বসে থাক, তাজ ভাই আসবে। তাজদার তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। শাইনাদের দোতলা বাড়ির ছাদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রাও এসে একে একে শাইনাকে হলুদ ছোঁয়ালো। রওশনারা এসে দেখে গেলেন। শাইনাকে দেখে মনে হচ্ছে 90 দশকের কোনো বধূ যে গাঁদা ফুল দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রওশনারা তার গালে একটু হলুদ ছোঁয়ালো। গান বাজছে, গত রাতে হলুদ লাগায়া কন্যারে সাজাও বধুর সাজে মিলিয়া, আতর গোলাপ লাগায়া কন্যারে সাজাও বধুর সাজে মিলিয়া। শেষমেশ বরের আগমন হতেই ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হই হুল্লোড় করে উঠল। তাজদার সিদ্দিকীর গায়ে বটল গ্রিন কালার পাঞ্জাবি। সে পা রাখা মাত্রই গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো শাইনার।
বাপের বড় পোলা ভাইজান বিয়া করতাছে, আজকে ভাইজানের গায়ে হলুদ, কালকে বিয়া যে ডিজে গান বাজতেছে, সখী কানে কোণে নাচতেছে। এত বিশ্রী সুর শায়নার এত রাগ লাগলো তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এসব কেমন গান? তৌসিফ আর শাওনরা সবাই আরও দাঁত কেলিয়ে হাসছে, গানের তালে তালে মাথা দোলাচ্ছে। এই গান বন্ধ। সবাই চমকে গেল, বরকনে একসাথে চেঁচিয়ে উঠেছে। তাজদার সিদ্দিকী শায়নার দিকে তাকালো, শায়নাও তার দিকে তাকালো, তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তাজদার সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়িয়ে দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। শায়না তাজ্জব বনে গেল, এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।